আর একটা নতুন লড়াইয়ে সাক্ষী করে রাখছি তোমাদেরকে। তোমরা সবাই মামামের পাশে থেকো আর একটু আশীর্বাদ করো, ও যেন ওর জীবন যুদ্ধে সমস্ত জটিলতা কাটিয়ে একটু একটু করে ওর লক্ষ্যে পৌঁছে যেতে পারে। মেয়েটা কিন্তু আমার ছোট থেকে অনেক লড়াই করেছে, এখনো করছে, যাতে জীবন যুদ্ধে একেবারে হেরে না গিয়ে একটু হলেও মাথা উঁচু করে গর্বের সহিত বাঁচতে পারে। প্রত্যেকটা সন্তানকে নিয়ে প্রত্যেকটা মা বাবার অনেক স্বপ্ন থাকে, তেমনটা কিন্তু আমারও আছে। মাম্মামকে নিয়ে, অবশ্যই দুষ্টুকে নিয়ে, তবে মাম্মামকে নিয়ে আমি সবসময় একটু বেশি চিন্তিত। কারণটা তো তোমরা কম বেশি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। মামামকে নতুন গানের স্কুলে ভর্তি করা হয়েছে, এখন মামাম গানের প্র্যাকটিস করছে। মামাম কিন্তু গান গাইতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। ও যদি একটা গান শোনে না, খুব তাড়াতাড়ি মুখস্থ করে সেই সুরের সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দর গান গাইতে পারে। তো ভাবলাম ও যেটা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, মন থেকে আনন্দের সহিত করতে চাই, সেটাতেই না হয় ভর্তি করে দেওয়া যায়। তো গানের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, আর এখন কিন্তু মামামের ম্যামের কাছে গান শিখছে। তো যাই হোক, এই সপ্তাহ তিনেক হলো মামামকে মামামের গানের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে, ওই বেহালাতেই মামামের গানের স্কুল। তো এই সপ্তাহ তিনেক তোমাদের সাথে তো তেমন কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, ওই আমার বিয়ের অ্যালবাম আর টুকিটাকি এটা ওটা শেয়ার করা হচ্ছে, সেই জন্য বলা হয়নি আর কি। আর আজকেও সকাল থেকে কিন্তু কোনো ব্লগ শ্যুট করিনি, হঠাৎই মামামের গানের স্কুলে পৌঁছে কি মনে হলো যে না, তোমাদেরকে ব্লগ হিসাবে কিছু শেয়ার করা হোক। তো মামামের গানের ক্লাস ছুটি হয়ে গেছে, আমি চলে গেছিলাম ম্যামের কাছে খাতা একটু এন্ট্রি করাতে। মামাম বসেছিল, তো এই যে মামাম বসে আছে। আর মামাম যেখানে গান শিখতে এসেছে সেখানে আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো মামামকে দাঁড় করিয়ে নিয়ে একটা ছবি তুলে নিলাম। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি এখন, সেই জন্য তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই কেন তুমি কোনো ব্লগ শেয়ার করছো না, তো ব্যস্ততাই ছিল তার কারণ। আর বিশেষ করে আমার শরীরটা ইদানিং ঠিকঠাক যাচ্ছে না, তার উপরে কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আছি, সেগুলো এখানে আর বলতে পারছি না। তো যাই হোক, মামামের গানের স্কুল ছুটি হলে মামামকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে দেখো মিস্ত্রি দাদা কাজ করছিল, কি ঘরের অবস্থা হয়ে আছে বুঝতেই পারছো। বাচ্চাদের বাড়ি, তার উপরে যদি ঘরের মধ্যে এরকম ধুলোবালির কাজ হয়, তাহলে সেই বাড়ি ঘরের অবস্থা কী যে হয় তোমরা কম বেশি বুঝতেই পারছো। তবে ঘরটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটা বেশি সুন্দর লাগছে। যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, এই ঘরের ভোলটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আশা করা যায় আর কি। তো যাই হোক, বাড়ি এসে চেঞ্জ করে অল্প কিছু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ফেসবুক পেজে একটু লাইভে এসেছিলাম, লাইভে এসে এই যে হালকা করে রেডি হয়ে গেছি। অনেক দিন পর একটু শাড়ি পরেছি, কারণ আজকে আমাদের মেয়ের পাকা কথা, মানে আমার এক ভাসুর দাদার মেয়ের বিয়ের পাকা কথা আজ। তো আমি সেখানে কাকি শাশুড়ি, তোমরাই বলো, সেখানে যদি আমি চুড়িদার পরে যাই আমাকে কি মানায়? তো এই যে হালকা করে শাড়ি পরে নিলাম, আর হালকা একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু বলতে একটু কাজল পরেছি, আর ওই ছোট্ট টিপ সিঁদুর আর হালকা লিপস্টিক, এই হলো আমার সাজ। যেখানেই যাই না কেন এইটুকু সাজি থাকে। আর তোমরা তো কম বেশি জানো যারা আমার ভিডিও দেখো, আমার মুখে তো কোনো ক্রিম আবার শ্যুট করে না, মাখলেই মুখ পুড়ে যায়, সেই জন্য মুখে আমি বিশেষ কিছু মাখি না। শুধু এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার পড়েছে, মুখটা কিছু না মাখলে কেমন টান টান ধরে, তো ওই যে হিমালয়ের জনসন ক্রিম মাখি। এদিকে দেখো আমার দুই মা জননীও রেডি হয়ে গেছে, মানে আমি রেডি করে নিয়েছি আমার লক্ষ্মী আর সরস্বতীকে। দেখো আজকে কিন্তু দুই মেয়েকে আমার পাকা বুড়ি লাগছে একেবারে। পুষ্টুকে যত বলছি আমি তোমার দিদির বিয়ের পাকা কথা, আজ সে ভেবেছে আজকে হয়তো তার দিদির বিয়ে আর কি, যেমনটা বুঝেছে তেমনটাই আর কি। তো এই যে ব্যাগটা নিয়ে নিলাম। শুধু যে আমরা তিনজন যাব তেমনটা কিন্তু না, আমাদের সাথে আমার যা যাবে, যায় দুই ছেলে যাবে, শ্বশুর বাবা যাবে, যাবে ভাগনা। তো আমরা সবাই মিলে একসাথে এখন ওই যা আর ভাসুর দাদার বাড়িতে যাব। আর হ্যাঁ, ভাসুর দাদা মানে আমার ঘরের ভাসুর দাদা আর আমার কর্তা, তারা দুজন কিন্তু অনেক আগে ওখানটায় চলে গেছে, মানে ওই ভাসুর দাদার বাড়িতে চলে গেছে। ওখানে ওরা আগে গেছে, কারণ ওখানে কিছু টুকিটাকি হেল্প করার ব্যাপার আছে, সেটা ওরা করতে পারবে। আর আমরা যদি এই বাচ্চা কাচ্চা নিয়ে যেতাম, তাহলে তো এরা কোনো কাজ করতে দিত না, আরও উল্টে কাজ বাড়িয়ে দিত। সেই জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি। দেখো আমার শ্বশুর বাবা কিন্তু পুরো শীতের প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা সেই যা আর ভাসুর দাদার বাড়িতে। আর এই যে হলো আমাদের মেয়ে, আর এই যে হলো আমাদের হবু
জামাই, দুইজনকে কি সুন্দর মানিয়েছে না? আমি ওদের দুজনকে এক জায়গায় বসিয়ে দিয়েছি, বলেছি তোরা তোদের মতো করে গল্প কর, আমি ওই পোজে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো। কিন্তু আমি ওদেরকে বলে আমি ওদের সাথে গল্প করতে লেগে গেছি। বোঝো তাহলে ওরা আমার সাথে গল্প করবে নাকি দুজন দুজনের সাথে গল্প করবে, আমি সেই ছবি তুলবো। আমি ওদের জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা তোদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? ওরা তো বললো আমরা প্রথমে পছন্দ করেছি, তারপর বাড়ি থেকে দেখাশোনা করা হচ্ছে। আমরা সবাই কিন্তু সেটা জানি, না হলে আজকে এই পাকা কথার দিনে কি এখানে আসতাম? তবুও জাস্ট একটু ইচ্ছা হলো জিজ্ঞাসা করতে, তাই করলাম। তারপরে এই যে আমাদের বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়ে আসলো, তার সাথে কয়েকটা ছবি তুললাম। তারপরে দেখো আমাদের বাড়ির লোকজন এখানে সবাই মিলে আমাদের মেয়ে আর হবু জামাইয়ের সাথে বসে পড়েছে ছবি তোলার জন্য। পিছনে তো আমার কর্তামশাইয়ের সামনে আমার ননদ দিদি, বড় মেয়ে আমাদের হবু জামাইয়ের কোলে আমাদের দুষ্টু, আমার যা, আর পিছনে হলো আমাদের ছোট মেয়ে। সবাই বসে পড়লো, আমি কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম। ছবি টবি তোলার পর ওইদিকে কিছু কাজ বাজ ছিল, সবাই মিলে আবার সেখানে চলে গেছিলাম। এদিকটা এসে দেখি আমার যা আর ভাসুর দাদা পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গল্প করছে। আমি ক্যামেরাটা ধরতেই আমার ভাসুর দাদা বলছে, সব জায়গায় কি তোমাদের ভিডিও করতে হয়? তো সেই নিয়েই আমার যা দিদি একটু হাসাহাসি করছিল। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে বারান্দায়, আর বাদ বাকি যে পাকা কথা সেটা কিন্তু ভিতরে হচ্ছে, মানে ঘরের ভিতরে। আচ্ছা চলো তো দেখি ঘরের ভিতরে কি হচ্ছে। আর আগে একটু দেখে নাও, বাইরে যারা বসে আছে তারাও কিন্তু আমাদের মেয়ের শ্বশুরবাড়ির লোকজন। অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না কারা আমাদের এদিকের বা কারা ওই দিকের। সবাই এমনভাবে মিলেমিশে গেছিল, আর যারা মেয়ের শ্বশুরবাড়ির দিক থেকে এসেছিল তারা এতটাই মিশুকে আর এতটাই ভালো, আমার এতটা ভালো লেগেছে ওদের সাথে গল্প করে বা কথা বলে, তোমাদেরকে কি বলবো। কিন্তু মাঝ পজিশনে যে মানুষটা বসে আছে, এই যে ঘুরিয়ে কাঁচকলা দেখিয়ে দিল, এইটা কিন্তু আমার ননদের বর, মানে আমাদের জামাইবাবু। তো বাকি এই যে সবাইকে দেখিয়ে দিলাম যারা যারা আমাদের মেয়ের শ্বশুরবাড়ির তরফ থেকে এসেছে, আর যারা যারা আমাদের এই দিকের তরফ থেকে আছে। সবাই এখন আমাদের, বলতে গেলে সবাই এখন আমাদের। যারা ওই দিক থেকে এসেছে তারাও আমাদের, বা যারা এই দিক থেকে আছে তারাও আমাদের। সবাই এতটা ভালো, বিশ্বাস করো আমার খুব ভালো লেগেছে। তো আমি যখন বাড়ি থেকে বেরিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে আসছিলাম, মনে কোথাও যেন একটু খুঁতখুত করছিল যে ওই যে পাকা কথাতে যাচ্ছি, কি হবে কি না হবে, কার সাথে কীভাবে কথা বলবো কি না বলবো। এমনি থেকেও আমার শ্বশুরবাড়ি কয়েকজন আছে, বিশেষ করে আমার বর, সে বলে আমি নাকি কোথায় কি বলতে হয় গুছিয়ে কথা বলতে জানি না আর কি। তো সেই সব নিয়েই একটু ভয় পাচ্ছিলাম। তো না, দেখলাম এখানে আমি যেমন আমার মতো করে অনেকেই আছে একসেপ্ট করে নিয়েছে। জানি না পিছনে গিয়ে আমাকে নিয়ে কেউ কিছু বলবে কি না, কিন্তু সামনে কিন্তু সবাই আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। কার জায়ুর সাথে কাকে বেশি মানাচ্ছে এবার বলেন আপনি? আমি তো অর্ধেক দেখতেই পাচ্ছি না, আলো অন্ধকার না, এবার দেখুন কাকে ভালো লাগছে বেশি। দুজনকে। না হলে পিটানি খাবে। এই যে আমাদের মেয়ের বিয়ের পাকা কথা উপলক্ষে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, সবাই মিলে কিন্তু চুটিয়ে আনন্দ করছি সবাই মিলে। দেখতে পেলে আমরা দুই বউ মিলে জামাইবুকে নিয়ে কতটা ইয়ার্কি মারছিলাম। তারপরে দেখি সবাই মিলে এক জায়গায় ছবি তুলছিল, তো সেখানে গিয়ে আমিও সবাইকে একটু ভিডিও করে নিলাম। ফাইনালি আমাদের মেয়ের বিয়ের পাকা কথার ডেট ফিক্সড হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, যেদিন বিয়ের পাকা কথার ডেট ফিক্সড হয় সেই দিনকে সবার কপালে এই যে হলুদ ছোঁয়াতে হয়। তো সেই দায়িত্বটা পড়েছে আমার হাতে। তো আমি সবার প্রথমে আমাদের হবু জামাইয়ের কপালে হলুদটা ছইয়ে নিলাম, তারপর একে একে আমাদের মেয়ের শ্বশুরবাড়ির সবার কপালে এই যে হলুদ ছইয়ে নিচ্ছি। আর সাথে সাথে সবাইকে বলছি আমাকে একটু আশীর্বাদ করে দাও। আশীর্বাদ করাতে কেন কুঞ্জুসি করছো, ওটা একটু মন খুলে করো, কারণ আমার আশীর্বাদের বিশেষ প্রয়োজন আছে। এই বলাতে সবাই আমাকে কিন্তু খুব আশীর্বাদ করে দিয়েছিল। সবাই এতটা ভালো, তোমাদের কি বলবো, আমার খুব ভালো লেগেছে। তোমাদের সাথেও সবার খুব ভালোভাবে পরিচয় করিয়ে দেবো। যখন বিয়ে হবে বা বৌভাত হবে তখন তো একটু ফ্রি অনেক টাইম পাবো, তখন সবার সাথে খুব ভালোভাবে তোমাদেরকে কথা বলিয়ে দেব আর পরিচয় করিয়েও দেব। আচ্ছা তোমরা এই কথাটা মানো কি না মানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যাদের বাড়ি একটু গ্রামের দিকে হয় তারা না মনের দিক থেকে একটু হলেও কিন্তু আলাদা হয়, তাদের মনটা অনেকটাই বড় হয়, পরিষ্কার হয়, সৎ মনের হয়। আর যারা এখানে এসেছিল তারা সব ওই আমার বাপের বাড়ির মতো গ্রামের দিকে
দিকের, আর সেই জন্যই হয়তো স্পেশালি ওদেরকে আমার বেশি ভালো লেগেছে। সবার মন মনে হলো খুবই পরিষ্কার, আর আমি নিজেও কিন্তু গ্রামের দিকের, তো সেই দিক থেকে আমিও মনে করি আমি একটু হলেও এই শহরের লোকজনের থেকে আলাদা, আর সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি গর্বের সাথে বলি আমি গ্রামের মেয়ে, আমি গ্রামের মেয়ের মতো থাকতেই ভালোবাসি। আমার শহরে আদব কায়দা শেখার কোনো প্রয়োজন নেই। আমি যেমন আমাকে তেমনটাই যদি কেউ ভালোবাসতে পারে তো বাসলো, আর যদি না বাসতে পারলো তাহলে আমার কিছু করার নেই। আমি চাইলে তো আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারবো না, তাই না? তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, কিন্তু কথা হচ্ছে যখন খাওয়া দাওয়ার সার্ভ করছে আমার কর্তা, তখনও অবধি এখানে যারা আছে তারা জানে না উনি আমার কর্তা আর আমি ওনার গিন্নি। কিভাবে বুঝলাম জানেন তো? ওখানে অনেকজন আছে, তারা দেখি আমার সামনে ওনাকে প্রশংসা করছে বা ওনার সামনে আমাকে প্রশংসা করছে। তারপরে ওনারা যখন জানলো আমরা কর্তা গিন্নি, তারপরে বললো ও আচ্ছা। তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছি, মানে ছেলের বাড়ির তরফ থেকে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এক টেবিলে বসে পড়েছি, আমি, দুষ্টু, মাম্মাম, আমার যা আর জায়ের ছেলে, এই কজন মিলে এই যে খেতে বসে পড়েছি। আর এইদিকে দেখো যাদের সাথে এতক্ষণ চুটিয়ে গল্প করলাম, আনন্দ করলাম, তারা এখন আমাদেরকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে যখন বলছে আমি বলছি চলো আবার দেখা হবে বিয়ের দিন, সেই দিন আবার চুটিয়ে আনন্দ করা হবে, চুটিয়ে গল্প করা হবে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তাই না? তো যাই হোক, একদিকে হচ্ছে খাওয়া দাওয়ার সার্ভ আর একদিকে হচ্ছে সবাই চলে যাচ্ছে। সব মিলিয়ে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো, সারাদিন খারাপ কাটেনি, তবে সন্ধ্যাটা স্পেশালি ভালো কেটেছে। এইরকম সবাই মিলে একসাথে হইচই করতে, আনন্দ করতে কার না ভালো লাগে, তাই না? তো এইদিকে আমরা খেতে বসে পড়েছি, আমাদের জামাইবু সার্ভ করছে, আর ঘরের ভিতরে আমাদের ডোনর দিদি আমাদের ঋদ্ধিমান সোনাকে নিয়ে রিলস করছে, আর একদিকে আমাদের ভাগনাও আমাদের সার্ভ করছে। ছেলে আমাদের বড় হয়ে গেল না? এই তো সেই দিনের ছেলে, ছোট্ট ছিল, গালে তুলে খাইয়ে দিতাম, আর এখন ছেলে আমাদের সার্ভ করছে। মানে এই বোনের বিয়েতে এত কাজ বাজ করছে, তাহলে আমাদের মেয়েগুলোর বেলায় ভাগনা তো চুটিয়ে কাজ করবে, আমাদের কোনো দায়িত্বই নিতে হবে না, তাই না? তো খেতে বসার সাথে সাথে এই যে গরম গরম ভাত পড়ে গেল, আর সাথে ভেজ ডাল, আর সাথে ঝুরঝুরে আলু ভাজা, এক চিল লেবু। তো আমি ডালের সাথে ভাতটা মেখে একটু আলু ভাজা নিয়ে নিলাম, নিয়ে এই যে সোজা দিয়ে দিলাম গালে। ওফ, কি অপূর্ব খেতে হয়েছিল। আর সাথে এই পটলের তরকারি, পটলের তরকারিটা পুরোপুরি নিরামিষ ছিল, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, মানে অসম্ভব ভালো হয়েছিল খেতে আর কি। তো পটলের তরকারি দিয়ে খাওয়ার পরপরই এই যে এইদিকে দেখো আমার জামাইবাবু কি করেছে, কতটা মাংস দিয়ে গেছে। লাস্টের দিকে কি হয়েছিল আর খেতেই পাচ্ছিলাম না, কারণ মাংসটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, খারাপ হয়নি, তবে একটু মিষ্টি মিষ্টি হয়েছিল আর কি। ঝাল ঝাল খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে, মাংসতে যদি মিষ্টি কম হয় খেতে ভালো লাগে না। তারপরে চাটনি ছিল, চাটনিটা খাওয়া হয়ে গেছিলো, তারপর পাঁপড়, তারপর দই, মিষ্টি সব ছিল। তারপরে এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে বাড়ি যাব বলে তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন দেখি ভাগনা যত্ন করে আমাদের ননদ দিদিকে খাবার সার্ভ করছে। এমন দৃশ্য, মন শান্তি করা দৃশ্য। তারপরে দেখি এদিকে আমাদের মেয়ে আর হবু জামাই একসাথে খেতে বসে পড়েছে, তাই বললাম একটু আমাদের হবু জামাইকে খাইয়ে দে। যেই বলেছি এদিকে জামাইবু এসে কাবাব মে হাড্ডি হয়ে গেছে, মানে আমার ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। আমি তার ভিডিও করতে পারলাম না, ওদিকে কিন্তু আমাদের মেয়ে আমাদের হবু জামাইকে খাইয়ে দিয়েছে। আমি বললাম আমার রিপিট হবে, আমার ক্যামেরায় হয়নি ভিডিওটা, আবার রিপিট করো যাতে আমি ভিডিওটা করতে পারি। তো বলাতেই সাথে সাথে দেখো কি সুন্দর ভালোবেসে আমাদের বাবুকে খাইয়ে দিল, মানে আমাদের হবু জামাইকে খাইয়ে দিল। আলো তুমি যে খেলে মেয়েটাকে খাওয়াবে না নাকি? বলাতে উল্টো সাইডে ছিল, উল্টো সাইডে খাওয়াতে নেই, তাও একটু মন রাখতে খাইয়ে দিল। সব মিলিয়ে চলো এরা খেতে থাক আর আমরা বাড়ির উদ্দেশ্যে যেতে থাকি, কারণ তার পরের দিন দুষ্টু মামামের দুজনেরই স্কুল ছিল। সব মিলিয়ে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।